নমস্কার, আমি হৃদয় রাজবংশী। আজকে আমরা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্রয় জাবেদা। আচ্ছা, এই ক্রয় জাবেদা থেকে সবসময় 10 নম্বরে একটা প্রশ্ন থাকে, যেখানে এটা থেকে খ নম্বরে থাকবে আমাদের সাধারণ খতিয়ান, গ নম্বরে থাকবে সহকারী খতিয়ান, অথবা এটা থাকবে খ নম্বরে, গ নম্বরে সাধারণ অথবা সহকারী খতিয়ান, যে কোনো একটা থাকবে। কিন্তু মনে রাখতে হবে, যদি আমরা ক্রয় জাবেদা না পারি তাহলে আমাদের সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান কখনোই করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে সবার আগে আমাদের জানতে হবে আমরা কখন ক্রয় জাবেদা করব, কখন ক্রয় জাবেদা করব না, অর্থাৎ কোন এন্ট্রিগুলো দিয়ে ক্রয় জাবেদা হবে, কোন এন্ট্রিগুলো দিয়ে ক্রয় জাবেদা হবে না। আচ্ছা, ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় সংক্রান্ত যত লেনদেন আছে শুধু সেগুলো দিয়েই ক্রয় জাবেদা করতে হবে, অন্য লেনদেন দিয়ে ক্রয় জাবেদা করা যাবে না। যেমন ধারে আসবাবপত্র ক্রয়, এটা দিয়ে কিন্তু ক্রয় জাবেদা করা যাবে না। শুধুমাত্র পণ্য, অর্থাৎ যেগুলো আমরা ক্রয় করি এবং বিক্রয় করি। এখানে আসবাবপত্র কিন্তু আমাদের প্রতিষ্ঠানের একটা সম্পদ, কিন্তু যদি লেখা থাকে বিক্রয়ের উদ্দেশ্যে ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে কিন্তু সেটা আমরা এখানে লিখতে পারবো, তখন সেটা আমাদের আসবাবপত্র একটা পণ্য হবে। তাছাড়া আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন এগুলো কিন্তু ক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে খুব সহজে কিভাবে ছক আঁকা যায় এবং ছকটা খুব সহজে কিভাবে মনে রাখা যায়। আচ্ছা, সবার আগে আমরা লিখবো হেডলাইন। আচ্ছা, এখানে লেখা আছে রাসেল এন্টারপ্রাইজ এর 2013 সালের ফেব্রুয়ারি মাসে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ নিম্নরূপ। তাহলে আমরা কোম্পানির নাম পেলাম রাসেল এন্টারপ্রাইজ। আমরা এখানে লিখি রাসেল এন্টারপ্রাইজ এর ক্রয় জাবেদা। সবার আগে হেডলাইন লিখতে হবে, সবার আগে হেডলাইন, রাসেল এন্টারপ্রাইজ এর ক্রয় জাবেদা। এবার আমরা কি করছি, ক্রয় জাবেদা আমি আগেই বলেছি শুধুমাত্র ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয়ের জাবেদা কি হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে করি, এখানে একটা টানবো, এখানে জাবেদাটা লিখবো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, শেষ। আচ্ছা, এবার আমরা এই পাশে চলে আসি। সবার আগে আমাদের এখানে দিতে হবে তারিখ। যদি অঙ্কে তারিখ থাকে তারিখ দেব, যদি অঙ্কে ক্রমিক নং থাকে ক্রমিক নং দেব। এরপর আমাদের দিতে হবে একটা হিসাব খাত, অর্থাৎ ডেবিট হিসাব খাত না ক্রেডিট হিসাব খাত, সেটা আমরা কিভাবে চিনবো দেখি। ক্রয় জাবেদার ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় জাবেদার ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট। তাহলে আমাদের এই হিসাবটা বাদ, আমাদের থাকে কি ক্রেডিট। তার মানে আমাদের এখানে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত। ক্লিয়ার, ক্রেডিট হিসাব খাত। আচ্ছা, এরপর আমাদের কি দিতে হবে, এরপরে আমাদের কি কি লাগবে সেটা আপনারা প্রশ্ন থেকেই পাবেন। দেখি এখানে কি কি দেওয়া আছে। আচ্ছা, এখানে সবার আগে দেওয়া আছে চালান নং, তো আমরা এখানে দিতে পারি চালান নং। এরপরে দেওয়া আছে শর্ত, তাহলে আমরা দিতে পারি শর্ত। শর্ত মানে হলো পরিশোধের শর্ত। আর শেষে একটা দিয়ে দেব সূত্র অথবা রেফারেন্স সূত্র। ওকে, ছক কিন্তু হয়ে গেল। এই নিয়মে যদি ছক করেন তাহলে কখনো ভুলবেন না। আচ্ছা, এবার আমরা অঙ্কটা পড়ি। ফেব্রুয়ারি 3, টুম্পা অ্যান্ড সন্স এর নিকট থেকে ক্রয় ৮,৭৫০ টাকা,
চালান নং 503 শর্ত 1/10 N30। তাহলে আমরা শুধু বসাবো। তাহলে এখানে কি লিখবো, 2013 সাল ফেব্রুয়ারি 3। কি লেখা ছিল, টুম্পা অ্যান্ড সন্স ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে জাবেদা কি হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার যে কোম্পানির নাম টুম্পা অ্যান্ড সন্স, করিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড সন্স। তাহলে আমরা এখানে লিখবো টুম্পা অ্যান্ড সন্স। আচ্ছা, এরপরে দেওয়া আছে চালান নং 503, আমরা এখানে লিখে দিই 503। এরপরে দেওয়া আছে শর্ত, শর্ত দেওয়া আছে 1/10 N30, আমরা লিখে দিই 1/10 N30। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিই। 1/10 মানে হলো আমি ফেব্রুয়ারি 3 তারিখে ক্রয় করেছি, যদি 10 দিনের মধ্যে আমি তাকে টাকাটা পরিশোধ করি তাহলে সে আমাকে 1% বার্তা দেবে, ঠিক আছে, নগদ বার্তা। 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমাকে 1% বার্তা দেবে, আর এই 30 দিনের মধ্যে আমাকে পরিশোধ করতেই হবে, এর মানে নিট, ঠিক আছে। এখানে সূত্রে করে আমরা ছোট্ট একটা টিক চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, এরপর এখানে আমাদের বসাতে হবে টাকা। যেহেতু এখানে টাকা দেওয়া আছে 8,750 টাকা, আমরা এখানে লিখে দিই 8,750 টাকা, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেওয়া আছে 10 তারিখ, নোহা অ্যান্ড সন্স এর নিকট থেকে পণ্য ক্রয় 4,500 টাকা, চালান নং 507 শর্ত 2/10 N40, আমরা লিখে দিই 10 তারিখ। এটা নোহা হবে না, মেবি নেহা হবে। নোহা আবার কোনো নাম হয় নাকি? নেহা অ্যান্ড সন্স, চালান নং দেওয়া আছে 507, আমরা লিখে দিই 507। শর্ত দেওয়া আছে 2/10 N40, আমি লিখি 2/10 N40। আগের মতোই 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে, আর 40 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। এখানে একটা টিক, এখানে টাকা 4,500 টাকা, লিখে দিই 4,500 টাকা। আচ্ছা, এরপরে যাই 16 তারিখ, ফিরোজ অ্যান্ড সন্স এর নিকট থেকে পণ্য ক্রয় 3,850 টাকা, চালান নং 510 শর্ত N30। আচ্ছা, তাহলে 16 তারিখ, ফিরোজ অ্যান্ড সন্স, চালান নং দেওয়া আছে 510, শর্ত দেওয়া আছে N30। অর্থাৎ এখানে বার্তার কোনো শর্ত দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এখানে ঠিক টাকা ছিল 3,850 টাকা, 3,850 টাকা। 16 তারিখ পর্যন্ত হলো, 20 তারিখে যাই। আচ্ছা, 20 তারিখে দেওয়া আছে ইমরান অ্যান্ড সন্স এর নিকট থেকে ক্রয় 7,000 টাকা, চালান নং 520 শর্ত 3/10 N60, তাহলে লিখি ইমরান অ্যান্ড সন্স। আচ্ছা, চালান নং দেওয়া আছে 520 না, শর্ত দেওয়া আছে 3/10 N60। আচ্ছা, টাকা দেওয়া আছে 7,000 টাকা। আচ্ছা, এরপর লেখা আছে 28 তারিখ, নিপা অ্যান্ড সন্স, অর্থাৎ নিপা অ্যান্ড সন্সের নিকট থেকে ক্রয় 15,000 টাকা, শর্ত 2/10 N30। এখানে কোনো চালান নং দেওয়া নেই, তাহলে চালান নং না দেওয়া থাকলে দেওয়ার কোনো দরকার নেই। 2/10 N30, 15,000 টাকা। তার মানে আমাদের অঙ্ক শেষ, এখন শুধু যোগ করতে হবে, যোগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, 8,750 টাকা
যোগ 4,500 টাকা যোগ 3,850 টাকা যোগ 7,000 টাকা যোগ 15,000 টাকা। তাহলে আমাদের আনসার হয় 39,100 টাকা। এটাই আমাদের যোগ। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোট লিখে দিতে হবে, আর এখানে আমাদের 31 তারিখ দিতে হবে। তাহলে আমাদের অঙ্ক শেষ। অর্থাৎ এই তারিখটা আমাদের সাধারণ খতিয়ান, সরকারি খতিয়ান করার সময় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে সাধারণ খতিয়ান, সরকারি খতিয়ান শিখবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।